আমরা এখন যাচ্ছি সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো, আর সেখান থেকেই আমাদের ফ্লাইট রয়েছে ব্যাক টু ইন্ডিয়া। গত 10 দিন ধরে আমরা ঘুরে বেরিয়েছি রাশিয়ার বিভিন্ন শহরে আর মুগ্ধ হয়েছি দেশটাকে দেখে। আজ আমাদের রাশিয়া সিরিজের শেষ পর্বে চলুন ঘুরে দেখি আমাদের এই গত 10 দিনের এক অসাধারণ জার্নি, একদম যাকে বলে ট্রিপ অফ আ লাইফ টাইম। তো শুরু করি একদম শুরু থেকে। 20শে মার্চ আমরা এসে পৌঁছাই মস্কোতে, বিশ্বের সবচেয়ে বড় শহরে। আর এখানকার মেট্রো স্টেশনগুলো সিরিয়াসলি যেন এক একটা স্টেশন নয়, সবকটা আন্ডারগ্রাউন্ড প্যালেস। তারপর মস্কোর সেই বিখ্যাত আইকনিক রেড স্কোয়ার, সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, গাম মল, জাইরাইট পার্ক, কোনটা ছেড়ে কোনটা বলি। মস্কো ঘুরে আমরা গেলাম রাশিয়ার আর্কটিক অঞ্চলের শেষ শহর মুরমানস্কে। আর এখানেই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। কোলাবেতে আইস ফ্লোটিং, রাতের অন্ধকারে অরোরা হান্টিং, আর মাইনাস টেম্পারেচারে কাঁপতে কাঁপতে নর্দার্ন লাইটসকে উপভোগ করা একটা লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। স্যামি ভিলেজের রেন্ডিয়ার স্লেজিং, স্নো মোবাইল রাইড, কি দারুণ দারুণ সব অভিজ্ঞতার সাক্ষী ছিলাম। আর টেরি বার্কার এজ অফ দ্য ওয়ার্ল্ডের কথা ভুলি কি করে। ব্যারেন সিয়ের পাশে দাঁড়িয়ে থাকার যে অদ্ভুত অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যায় না। রাশিয়াতে আমাদের লাস্ট স্টপ ছবির মতো সুন্দর শহর সেন্ট পিটার্সবার্গ। কাজান ক্যাথিড্রাল, চার্চ অফ পিল্ড ব্লাড, সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল, উইন্টার প্যালেস মিউজিয়াম, শহর জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র ক্যানালস, দারুণ দারুণ সব সোভিয়েত স্টাইল বিল্ডিং, নেস্কি প্রসপেক্টের মতো ওয়াকিং স্ট্রিট। রাশিয়ায় এসে যদি এই শহরে না আসেন তাহলে কিন্তু আপনার রাশিয়া আসাটাই বৃথা। এবার তবে ফিরে যাওয়ার পালা। গুড বাই রাশিয়া, থ্যাংক ইউ ফর এভরিথিং। আর কথা দিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আবার দেখা হবে। আর এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গ ট্রেন স্টেশনের বাইরেটা। সকাল সকাল কত লোকজন চলে এসছে অলরেডি। এখন বাজে এই 6:15 মতো। আমরা এবার ভেতরে ঢুকবো যাই, কিন্তু প্রচুর লোকজন এসছে সকাল সকাল। গুড মর্নিং সবাইকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট পিটার্সবার্গ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে মস্কো যাওয়ার 6:50-এ। তো হ্যাঁ, বুলেট ট্রেন, সাবসান বলে মনে হয় এখানে ট্রেনগুলোকে। আর কি বলে, আমাদের এখানে ট্রেন ছাড়বে 6:50-এ, আর আমরা মস্কো গিয়ে পৌঁছাবো সকাল 11টার সময়। 4 ঘন্টা 10 মিনিটের ট্রেন। আর এই স্টেশনটা এতটা অদ্ভুত সুন্দর, মানে এটাকে ট্রেন স্টেশন কম রাজপ্রাসাদ বললে আমার মনে হয় বেটার হতো। হ্যাঁ, মানে ট্রেন স্টেশনে বার্গার কিং, সব দোকানপাট, অনেক কিছু রয়েছে। মানে এটা ট্রেন স্টেশন কম রাজপ্রাসাদ, শপিং মল বেশি। মানে এখানে যে বিল্ডিং এ ঢুকবেন সেটাই মনে হবে আপনার কোনো একটা প্রাসাদে চলে এসেছি। এক্স্যাক্টলি। তো যাই, আর দেরি করব না, একদম সোজা প্ল্যাটফর্মের দিকে যাই। ট্রেন হয়তো দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে, তো একদম ডিরেক্ট স্টেশনে গিয়ে বা ট্রেনে উঠে কথা হচ্ছে। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এইটা হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা করে আমরা যাব, বুলেট ট্রেন। এই ট্রেনটা করে আমরা যাব এখন মস্কো।
বোর্ডিং চলছে এখনো আমাদের। আর এই হচ্ছে আমাদের বগি। ঢুকেই এখানে বাঁদিকে লাগেজ রাখার জায়গা, প্রচুর লাগেজ রাখা রয়েছে। ওইখানে 3টে আমাদের লাগেজ ঢুকে গেছে। ওপরেও লাগেজ রাখার যথেষ্ট জায়গা রয়েছে। আর এই হচ্ছে ফুল বগি ভেতর থেকে। আর এই হচ্ছে আমাদের সিট, উল্টো দিকে পড়েছে আনফর্চুনেটলি। তো যাই হোক, এটা আমরা রয়েছি ইকোনমি ক্লাসে। Посадка окончена, поезд отправляется. Следующий раз можете воспользоваться... একদম 6:50 আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এটার ইন বিটুইন তো কোনো স্টপেজ নেই না, ডিরেক্ট মস্কোতে, তাই তো? হ্যাঁ, এখানে অ্যানাউন্স করলে যে এরপর ডিরেক্টলি মস্কোতে গিয়ে থামবে। আর আমাদের হোটেল থেকে আমাদের আজকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে দিয়েছে। এই ব্রেকফাস্টটা এবারে আমরা একটু বাদে খাবো। ট্রেনটা এক কথায় একদম অসাধারণ। ট্রেনের সিটের সাথে সাথে চার্জিং পোর্ট রয়েছে। আর এখানে যেহেতু সব কিছুর ভেতরেই হিটিং সিস্টেম রয়েছে, অ্যাজ ইউজুয়াল ট্রেনের ভেতরটাও বেশ গরম। আর এখানে যাতে কমফোর্টেবলি বসা যায় ওই জন্য এখানে ট্রলি রাখার আলাদা, এটা দেখিয়েছিলি? ট্রলি রাখার জায়গা তো আছেই, তার সাথে সাথে হ্যাঁ ওপরেও ছোট ছোট আমাদের বন্দে ভারতে যেমন ওপরে রাখার জায়গা থাকে, এখানেও রয়েছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এখানে কোট ঝুলিয়ে রাখার জন্য আলাদা একটা সেকশন রয়েছে। মানে একটা ডেডিকেটেড মানে পোর্শন রয়েছে যেখানে আপনি হ্যাঙ্গারে করে আপনার কোট ফোট ঝুলিয়ে রাখতে পারবেন। প্লাস ইচ অ্যান্ড এভরি সিটে ছোট ছোট করে দুটো করে ক্লিপ লাগানো রয়েছে, যেখানেও আপনি আপনার কোট ফোট খুলে ঝুলিয়ে রাখতে পারবেন, যাতে আপনার কোট পরে বসতে বা হাতে করে নিয়ে বসতে কোনো অসুবিধা না হয়। প্লাস এই ট্রেনটাতে একটা প্যান্ট্রিও রয়েছে। প্যান্ট্রিটায় দেখি যাওয়ার তো ইচ্ছা আছে, তবে খুব দাম হবে, তাই না? প্যান্ট্রিটায় দাম হবে, স্টিল দেখা যাক যদি একটা কফি অন্তত খাওয়া যায়। তো চলুন এবারে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমাদের এই জার্নিটা। হ্যাঁ, আর এই যা মানে ব্যাপারটা অনেকটা কি বলবো, স্পেসিয়াস ট্রেনগুলো, লেগ হ্যাঁ, স্পেস লেগ এন্ড অল স্পেস সবই রয়েছে। মানে বন্দে ভারতের একটু প্রিমিয়াম ক্লাস বলা যেতে পারে, মানে বন্দে ভারতের থেকেও একটু বেটার। আর এখানে বিজনেস আর ইকোনমি ক্লাস তো আলাদা। আমরা ইকোনমি ক্লাসে রয়েছি, বিজনেস ক্লাসটা আরও ভালো হতো। আরেকটা যেটা সুবিধা হয়েছে, আমরা উল্টো দিকে পেয়েছি কিন্তু আমরা একটা টেবিলওয়ালা সিট পেয়েছি। এখানে কিন্তু সব সিটে টেবিল নেই। আমরা যেহেতু একদম মিডিলের সিটটা, ওই জন্য আমাদের এখানে টেবিল রয়েছে, তো ওই জন্য জিনিসপত্র রাখতে একটু সুবিধা হচ্ছে। তো চলুন এবার এই জার্নিটা কমপ্লিট করা যাক, হোপফুলি জার্নিটা ভালোই হবে। আর একটু আগে বলছিলাম না, এখানে কোট রাখার জায়গা রয়েছে। এই মানে বাইরে যতই টেম্পারেচার হোক না কেন ঠান্ডা, ভেতরটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে, মানে এখানে সোয়েটার পরে থাকা যাবে না। তাই কোট যা বা ভারী ভারী জ্যাকেট, সেগুলো এখানে সুন্দর হ্যাঙ্গার সিস্টেমে ঝুলিয়ে রাখতে পারবেন। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same bobcat, same moon boots, trying to outrun the thought of you. But in this town the truth don't stop. You can't live in a town this small. ট্রেনটা মোটামুটি আপনার 140-150 এই স্পিডের মধ্যেই ওঠানামা করছে ট্রেনের স্পিডটা। কিন্তু এত জোরে যে যাচ্ছে না, ভেতরে বসে জাস্ট কিচ্ছু ফিল হচ্ছে না, কোনো ঝাঁকুনি নেই, কোনো কিচ্ছু নেই, মানে এত স্মুথ জার্নিটা। আর এটা না যাচ্ছে হচ্ছে একটু আউটস্কার্টসের মধ্যে দিয়ে, সিটির মধ্যে দিয়ে গেলে একটু বেশি ভালো হতো, তাই না বল? সিটিটা আরেকবার ঘোরা হয়ে যেত। যাই হোক, আউটস্কার্টস দিয়ে যাচ্ছে, তো ওই জন্য বাইরের চারিপাশটা সুন্দর, তবে কয়েকটা জায়গায় আবার কিছুই নেই, একদম ফাঁকা ধুধু প্রান্তর আর কি। স্ক্রিন রয়েছে এখানে, যেখানে এই ট্রেন কোন রুট ধরে যাবে
আর তারপরে কতক্ষণ সময় লাগবে, ট্রেনের স্পিড কত, বাইরের টেম্পারেচার কত, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast, same moon boots, trying to outrun the thought of you. But in this town, the truth don't stop. You can't live in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't leave in a town this small. I moved on, but not too. আমাদের ট্রেন এখন ছুটছে 219 কিলোমিটার পার আওয়ারে, আর আমি দুটো বগির মাঝখানে এলাম। তার কারণটা হলো, ভেতরে কিন্তু লোকজন একদম কথা বলে না। মানে যারা আছেন তারা এদের কেউ ঘুমাচ্ছেন, কেউ বই পড়ছে, বা কেউ ফোনে হেডফোন লাগিয়ে কোনো মুভি দেখছেন বা কিছু, বাট নিজেদের মধ্যে কথা বলা বা এই সমস্ত জিনিস কিন্তু একদম এখানে নেই। ইভেন ট্রেনের বগিতেও লেখা আছে যে কিপ ইউর নয়েজ লেভেল ডাউন। মানে বগির ভেতরে এখানে মানে অলমোস্ট মানে সবাই যারা কথা বলছে সব ফিস ফিস করে কথা বলছে, মানে চেঁচামেচি তো নেই। মানে মাঝখানে একটা সময় এত শান্ত লাগছিল, আমি খালি আমাদের ওখানকার কথা ভাবছি যে আমাদের ট্রেনে উঠিয়ে দিলে এরা কি করবে, এরা যত পাগল হয়ে যাবে। মানে এরম ঠিক আমার খুব একটা পছন্দ না, যে ট্রেন জার্নি বেশ লোকজন কথা বলবে, একটা যা হয় মানে যেটা করতে আমরা এতদিন অভ্যস্ত রয়েছি, বাট এখানে এসে কমপ্লিটলি ভাইবটা পুরোপুরি আলাদা। মেবি রাশিয়া, ইউরোপ এইসব জায়গায় হয়তো এরকমই হয়, এটাই হয়তো নিয়ম। বেশ অনেক কিছু নতুন জিনিস শিখলাম এই দেশে এসে। তো যাই হোক, এখানকার যেমন কালচার, কিন্তু আমার ওই একটু হই হট্টগোল হলা ট্রেনই পছন্দ। এখন আমরা অলমোস্ট চলে এসেছি, প্রায় মানে 2.5 ঘন্টা মতো চলে এসেছি। এখন 9:30 মতো বাজে, আর 1.5 ঘন্টা মতো আমাদের জার্নি বাকি আছে। মানে আমি বসেই ছিলাম, তারপর ভাবলাম যে একটু উঠে আপনাদের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করি। এখন ওখানে বসে থেকে তো আমি ইনফরমেশনটা শেয়ার করতে পারবো না, কারণ সবাই চুপচাপ, আর আমি যদি কথা বলতে আরম্ভ করি তাহলে বাকি যারা আছে তারা অফেন্ডেড হতে পারে। তো ওর জন্য আমি দুটো বগির মাঝখানে এসে এই কথাগুলো বলছি। আর এই ট্রেনে কিন্তু একটা ছোট্ট ক্যাফে মতো রয়েছে, এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই যে ওপরে মেনুও রয়েছে, তাছাড়া কাউন্টারেও আপনি মেনু পেয়ে যাবেন, টুকটাক স্ন্যাক্স এই সমস্ত জিনিস কিন্তু এই রয়েছে এখানে। ছোট্ট একটা ক্যাফে, ইভেন স্যান্ডউইচও পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ, ক্রসো, আর ওদিকে আমি তো হালকা স্যুপ এইসবও দেখতে পাচ্ছি। মানে কেউ যদি এই ট্রেনে উঠে খেতে চায় তাহলে অসুবিধা খুব একটা হবে না খাওয়ার ক্ষেত্রে, তবে দামটা একটু এক্সপেন্সিভ। আমাদের হোটেল থেকে ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছে, তাই নইলে হয়তো এখান থেকেই কিনে খেতে হতো। এখানে মোটামুটি যা দাম দেখলাম, একটা ক্যাপেচিনো 370 রুবেলস, যেটা মোটামুটি বাইরে 180 থেকে 200 রুবেলসের মধ্যে পাওয়া যায়। তো ওই আর কি, মানে এইসব জায়গায় একটু দাম তো বেশি হবে। তো ভাবলাম আপনার ক্যাফে রয়েছে একটা, আপনাদেরকে দেখিয়েও দিয়ে আসি। চলুন, ওইদিকে বিজনেস ক্লাসও আছে, ওইটাও একবার আপনাদেরকে দেখিয়ে আনি। আর এই হচ্ছে বিজনেস ক্লাস বগি। যাও, প্রতিটা বগির এন্ট্রান্সে কিন্তু এরকম ট্রলি রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দুদিকেই আর কি। I hear
চলুন আপনাদের সাথে শেয়ার করি রাশিয়ার বুলেট ট্রেন সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন। তাহলে চোখ থাকুক স্ক্রিনে আর কান থাকুক আমার কথায়। রাশিয়ার এই বুলেট ট্রেনগুলোকে সাবসেন ট্রেন বলা হয়। এই ট্রেনের টিকিট আপনারা কাটতে পারেন টুটু অ্যাপ বা সাবসেন ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আপনারা অফলাইন ট্রেন স্টেশনে এসে টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের রুবেলস ক্যারি করতে হবে। রাশিয়া সিরিজের আগের ভিডিওতে আমি বলেছি যে স্যাংশনের কারণে রাশিয়াতে ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স কার্ড, ফোরেক্স কার্ড কিছুই কাজ করবে না, তাই অফলাইনে টিকিট কাটতে হলে ক্যাশই একমাত্র ভরসা। মস্কো আর সেন্ট পিটার্সবার্গের মধ্যে সারাদিনে প্রায় 12 থেকে 14খানা বুলেট ট্রেন চলে, তাই 1 থেকে 1.5 সপ্তাহ আগে টিকিট কাটলেই এনাফ। তবে উইকেন্ডে রাশ একটু বেশি থাকে। সব শেষে বলি এই বুলেট ট্রেনের ভাড়া কত। এই ভাড়া ডাইনামিক। ইকোনমি ক্লাসের ভাড়া 2000 থেকে 5000-এর মধ্যে ওঠানামা করে। আমরা ফাইনালি এসে নামলাম মস্কো স্টেশনে। আর এই আমার সামনেই আরেকটা বুলেট ট্রেন, এটা এখন চলে যাচ্ছে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে। এই ট্রেনটা, আর এই হচ্ছে আমাদের ট্রেনটা যেটা করে আমরা এসছি। এই হচ্ছে আমাদের ট্রেনটা। আমরা ফাইনালি এসে নামলাম হচ্ছে মস্কো স্টেশনের নাম কি? লেনিনগ্রাডস্কি স্টেশনে আমরা এখন এসে নামলাম। আর আমার উল্টো দিকে আরেকটা রয়েছে, এটা যাবে হচ্ছে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে। এখন আজকে মস্কোতে টেম্পারেচার খুব একটা কম নয়, অ্যারাউন্ড 10-11 হবে। মানে যা ঠান্ডা আমরা খেয়ে এসেছি এখন, মানে এটা কিছুই মনে হচ্ছে না। মানে এখন এই জ্যাকেটটা মনে হচ্ছে জ্যাকেটটা খুলে আমি আরামসে হেঁটে চলে বেড়াতে খুব সুদিং লাগছে ওয়েদারটা। আর এখানকার ট্রেনের টাইমিং, ও মাই গড, 11টা তো 11টাই যাকে বলে। মানে স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো, দরজা খুললো ঠিক 11টায়। আর যে রাস্তাটা দিয়ে এসছে, মানে ভিডিওতে তো দেখলেনই, রাস্তাটা এতটা সুন্দর, চারিপাশে এখন বরফ পড়ে আছে। মার্চ মাসের অলমোস্ট শেষ কি মানে শেষই আজকে 28 তারিখ তো, আজকে 28 তারিখ, মার্চ মাস শেষ, তাও এত বরফ পড়ে আছে। এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো মানে আলাদাই জানুয়ারিতে একরকম সুন্দর লাগবে, আবার গরমকালে যখন ওই পুরোটা গ্রিন হয়ে যাবে তখন আরেক রকম সুন্দর লাগবে। তো আশা করছি আমাদের এই ট্রেনের জার্নিটা ভালো লেগেছে আপনাদের। আর আমাদের ট্রেনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই বিদেশে রাশিয়ার বুলেট ট্রেন জার্নি, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমাদের ফ্লাইট রয়েছে মস্কো টু দিল্লি, সেটা সন্ধ্যে 7:30টায়। এখনই ভিডিওটা শেষ নয় কিন্তু। হ্যাঁ, আমরা একটু টুকটাক এদিক ওদিক মস্কোর কয়েকটা জায়গা আবার একটু ঘুরে নেবো, ঘুরে টুরে দেন আবার আমরা এয়ারপোর্টে যাব। আমরা তো এসে নেমে পড়েছি অনেকক্ষণই মস্কো রেলওয়ে স্টেশনে। তো আমাদের প্ল্যানে একটু স্লাইটলি চেঞ্জ করলাম। ফার্স্টে ভেবেছিলাম গাম মলে যাব, তারপরে ভাবলাম যে গাম মলে তো অলরেডি একবার গেছিলাম, আর গাম মলটা যা মানে এক্সপেন্সিভ একটা মল, মানে ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ মলগুলোর মধ্যে একটা। ওখান থেকে কিছুই হয়তো কেনাকাটি তো কিছুই করার নেই, জাস্ট একটু দেখার ছিল। আগের দিনই ঘুরে নিয়েছিলাম। তো এখানে বেশ কয়েকটা পার্ক আছে। মস্কো মানেই যেমন পার্কের শহর, তো ওরকম একটা পার্কে আমরা এখন যাব। প্লাস ওই রেড স্কোয়ারের পাশে একটা অনেকগুলো সুভিনিয়ার শপ আছে, ওখান থেকে বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনতে হবে নিজের জন্য প্লাস বন্ধুদের জন্যে। তো এখন ওই দিকেই যাচ্ছি ফার্স্টে আমরা। Never been like this. Actually, you can see here so beautiful. তো ট্রেন থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমেই চলে এসেছি মস্কো থিয়েটারের সামনে। মস্কো থিয়েটার বা এটার যেটা অফিসিয়াল নাম সেটা হচ্ছে বলসাই থিয়েটার।
বাইরে থেকে আর্কিটেকচারটা দারুণ সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে। আমরা আগের দিন এই জায়গাটা মিস করে গেছিলাম, তো ওই জন্য আজকে আবার এসেছি। দারুণ সুন্দর লাগছে আর বেশ ফাঁকা ফাঁকা। এই বলসয় থিয়েটার তৈরি করা হয় 1756-এ। তারপর এটা সম্ভবত দুবার আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছিল। লাস্টবার এটা রিবিল্ড করা হয় 1875-এ। বল রাশিয়ার আমার পেছনে রয়েছে ইন্টেলিজেন্স। এই যে একদম কোনাকুনি যে বিল্ডিংটা, সেটাই হচ্ছে রাশিয়ান পার্লামেন্ট। উপরে ফ্ল্যাগ উঠছে। এই যে এই সোজাসুজি কর্নারের যে বিল্ডিংটা রয়েছে, সেটাই হচ্ছে রাশিয়ান পার্লামেন্ট। আমি আরও সামনে থেকে ভালো করে দেখাচ্ছি। কেউ বাড়ি ফেরার আগে কিন্তু আমরা হ্যাঁ হেঁটে হেঁটে মস্কোর বাকি জায়গাগুলো এক্সপ্লোর করছি। আমরা ঢুকলাম হচ্ছে মস্কোর ওয়ান অফ দ্য আইকনিক যে হোটেল ফোর সিজনস, সেখানে দুটো কাজ আছে। এক হচ্ছে ওয়াশরুম ইউজ করতে হবে, আর সেকেন্ড হচ্ছে একটু টুকটাক যদি কফি পাওয়া যায়। মানে ওই হোটেলের ভেতরেই একটা ওই শপিং মল টাইপের গ্যালারি রয়েছে, ওইখানে কফি টফি পাওয়া যায়। ভেতরটা দেখতে কিছুটা এরকম। ওকে, নিচে হ্যান্ড মার্কেট স্টোরও বসেছে। এই ফোর সিজনসে রুম কস্ট হচ্ছে 500,000 রুবেলস পার নাইট। হ্যাঁ, আর এটা নাকি ভর্তি থাকে, মানে আবুধাবি, কুয়েত, দুবাই থেকে বহু মানুষজন এসে এটা নাকি অলওয়েজ ভর্তি থাকে সব সময়। দাঁড়াচ্ছে এখানে। এখন আমরা এসে দাঁড়ালাম মস্কো পার্লামেন্টের সামনে। আর এই পার্লামেন্টে দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু জুম করে দেখাই। এই মস্কো পার্লামেন্টের ওপরে কিন্তু রয়েছে সোভিয়েত ইউনিয়নের সিম্বল, আর ঠিক মাঝখানটা এখানে রয়েছে মডার্ন রাশিয়া সিম্বল। মানে এখানে দুটো ইগলের মুখ, একটা ইস্টের দিকে মুখ করে, একটা ওয়েস্টের দিকে মুখ করে। মানে রাশিয়ান পার্লামেন্টে বেসিক্যালি সোভিয়েত আমলেরও সিম্বল রয়েছে, সাথে সাথে মডার্ন রাশিয়ানও আমলেরও সিম্বল এখানে রয়েছে। কি বড় ছবি যায়। এই যে রাশিয়ার মিলিটারি স্টুডেন্ট একটা উইকেন্ডে এদের স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়েছে, মানে নিয়ে আসা হয়েছিল রেড স্কোয়ারে। সুভিনিয়ার কেনা হয়ে গেল, এখানকার একটা দোকান থেকে আমরা কিনে নিয়েছি। এবারে আমরা যাচ্ছি আরেকটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা দেখতে, সেটা হচ্ছে 0 কিলোমিটার। তো 0 কিলোমিটার যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এমন একটা জায়গা যেখান থেকে সব মানে রাশিয়ার বিভিন্ন সিটিতে যাওয়ার যে রাস্তা, সেটা শুরু হয় এই 0 কিলোমিটার জায়গাটা থেকে। এখান থেকে বিভিন্ন জায়গায় যে যাওয়ার রাস্তা, সেগুলো ঠিক এই পয়েন্টটা থেকেই শুরু হয়। মানে রাশিয়া থেকে সেন্ট পিটার্সবার্গের ডিস্টেন্স কতটা, বা রাশিয়া থেকে মুরমানস্কের ডিস্টেন্স কতটা, কি কাজানের ডিস্টেন্স কতটা, সব কিন্তু মাপা হয় এই জায়গাটা থেকে। এই সামনে এই জায়গাটা দেখাচ্ছি। এই হচ্ছে রাশিয়ার সেই 0 কিলোমিটার। এই জায়গাটা থেকেই রাশিয়ার বিভিন্ন শহরের ডিস্টেন্স মস্কো থেকে আর কি মেজার করা হয়। মানে বেসিক্যালি ইটস আ স্টার্ট অফ রাশিয়া। আর এখানে বিভিন্ন মানুষজন কয়েন ফেলে নানা রকমের উইশও করছে। এই
মস্কোর এই রেড স্কোয়ার জায়গাটা এতটাই সুন্দর যে প্রথম দিন ঘুরে আসার পরেও লাস্ট দিন ফিরে যাওয়ার আগে আমরা আরও একবার চলে গেছিলাম এই জায়গাটায় ঘুরতে। তাই চলুন আমাদের সাথে সাথে আপনারাও আরেকবার ছোট্ট করে দেখে নিন এই এত সুন্দর একটা জায়গা। এই সামনে যে গোল মতো জায়গাটা রয়েছে সেটা বেসিক্যালি অ্যানাউন্সমেন্ট প্লেস। মানে এই ক্রেমলিন থেকে, এই হচ্ছে ক্রেমলিনের মেন গেট। ক্রেমলিন থেকে বেরিয়ে কোনো নতুন কোনো ল এলে বা কাউকে পানিশ করার হলে বা কোনো অ্যানাউন্সমেন্ট করার হলে ঠিক এই অ্যানাউন্সমেন্ট সার্কেল এই জায়গাটাতে করা হয়। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নিকোলস্কি স্ট্রিটে একটু খাবারের সন্ধানে। খিদে পেয়েছে, অ্যারাউন্ড বাজে হচ্ছে এই 1:45 নাগাদ। তো ভাবছি কিছু একটু লাঞ্চ করে নিই। আর আমার পেছনেই ছিল রেড স্কোয়ারের জায়গাটা, আর রেড স্কোয়ারের ঠিক ওই স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়ামের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে সেটাই হচ্ছে নিকোলস্কি স্ট্রিট। আমি দেখাচ্ছি একবার রাস্তাটা। এই হচ্ছে নিকোলস্কি স্ট্রিটের রাস্তাটা। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এখানকার প্রতিটা রাস্তাঘাট, প্রতিটা বিল্ডিং, মানে নর্মাল বিল্ডিং, সমস্ত কিছু মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর। আর এই দেখুন এখানে এসে আমরা কি খাচ্ছি, উজবেকিস্তানের সেই ফেমাস পিলফ বা পোলাও। আমরা চিকেন পিলফ নিয়েছি, একটাই নিয়েছি, দুজনে মিলে ট্রাই করব। আর ইউ এক্সাইটেড টু ট্রাই দিস? এক্সাইটেড? একদম। ওকে, এখানে এসে সব রকমের খাবার ট্রাই হবে। হ্যাঁ, ভাবা যায় আমরা রাশিয়াতে বসে উজবেকিস্তানের একটা অথেন্টিক ফুড আইটেম ট্রাই করছি। তো চলুন এবার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর এই দেখুন ফুড কোর্টের আশপাশটা, এই ফুড কোর্টটাতে না মানে সমস্ত রকমের পাওয়া যায়, মানে সমস্ত দেশের সমস্ত রকমের কুজিন এখানে রয়েছে। আর আজকে যেহেতু ছুটির দিন, ওই জন্য বেশ কিছু মানুষজন এখানে আছেন, এসে লাঞ্চ করছেন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন। বেশ হ্যাপেনিং একটা জায়গা, কিন্তু এটা বেশ ভালো লাগছে চারপাশটা। আমরা এসে পৌঁছলাম হচ্ছে, কি নাম বললি? ভেদেঙ্কা। হ্যাঁ, মানে ওরকমই পার্কটাতে, ভেদেঙ্কা পার্কে লাঞ্চের পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখানে কিছুক্ষণ ঘুরবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15। আচ্ছা, 3:15 মতো বাজে। তো হ্যাঁ, এখানে আমরা আধ ঘন্টা একটু ঘুরে নিই। এইটা আমাদের আগের বার মানে ফার্স্ট দিন যেদিন ঘুরেছিলাম সেদিন মিস হয়ে গেছিলো সময়ের অভাবের জন্য। তো ওই জন্য আজকে এলাম। বেশ সুন্দর জায়গা। আর আজকে যেটা সবথেকে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওয়েদার, ভীষণ সুন্দর কমফোর্টেবল একটা ওয়েদার। 11-12 ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ, আমাদের কলকাতার মতোই লাগছে। ঠান্ডাটা অলমোস্ট ফিল হচ্ছে না এতদিন এত ঠান্ডা খেয়ে আসার পরে। তো এর আশপাশটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। আর এখানে আজকে প্রচুর লোকাল লোকজনরাও ঘুরতে এসেছেন, মানুষজনরা এখানে এসে বসে গল্প করছেন, টাইম কাটাচ্ছেন, ভালো লাগছে। দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে।
শীতের ছুটিতে আমরা কলকাতার লোকেরা যেমন উইকেন্ড হলেই কখনো ইকো পার্ক, কখনো ভিক্টোরিয়া, কখনো ময়দান, কখনো চিড়িয়াখানা এই সব জায়গায় ঘুরতে যাই, তেমনি মস্কোর লোকেরা কিন্তু মস্কোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জাইরাইট পার্ক বা ভেদেনকা পার্ক, আলেকজান্দ্রিয়া পার্ক, অনেক পার্ক আছে। মানে আমরা তো এসে জাস্ট 2-3টে দেখেছি। মানে মস্কোতে যদি হয়তো আমরা 1-2 মাস থাকি তাহলে হয়তো বাকি পার্কগুলো আমরা মানে সব কটা পার্ক হয়তো কভার করতে পারবো, বা আদেও পারবো কি না শিওর নই। তো সেই রকমই আজকে একটা উইকেন্ড, শীতের উইকেন্ড, তো এখানে বহু মানুষই রয়েছে। আর আমরা যে কটা পার্ক এসে ঘুরেছি রাশিয়াতে, মস্কোতে, সেন্ট পিটার্সবার্গে, তার মধ্যে এই পার্কটা কিন্তু সবথেকে সুন্দর। পুরো পার্কটা আপনাদের দেখাচ্ছি, একদম এন্ট্রান্স থেকে ভেতরের কমিউনিটি হল সমস্ত কিছু। আর এই হচ্ছে ভেদনেকা পার্কে ঢোকার বিশাল বড় এন্ট্রান্স, মানে বিশাল বড় গেট আর কি ভেতরে ঢোকার। আমরা এইটা দিয়ে এখন ঢুকবো ভেতরে। 1952-তে এই ভেদেনকা পার্ক তৈরি করা হয়। ও সরি, 1954-এ, 1952 না, 1954-এ। এই পার্কের ভেতরে কিন্তু একটা জায়ান্ট হুইলও রয়েছে, যেটা থেকে মোটামুটি এই পার্কের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় এই সামনের এই জায়ান্ট হুইলটা থেকে। আর এই পার্কের মধ্যে অনেক ছোটোখাটো দোকান রয়েছে যেখানে কফি, স্ন্যাক্স, টুকটাক এগুলো বিক্রি হচ্ছে। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. ফাইনালি এবার রাশিয়াকে বিদায় জানানোর পালা। আমরা দাঁড়িয়ে রয়েছি রাশিয়ার ইন্টারন্যাশনাল মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসভিও টার্মিনাল সিএস সামনে। আমি এসভিও শর্টেই বললাম কারণ পুরো নামটা আমি খুব শক্ত উচ্চারণ করতে পারবো না। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার পেছনেই এয়ারপোর্ট। তো এবার যাই, চেক ইন করি, সিকিউরিটি করি, ইমিগ্রেশন করি, দেন তারপরে আমি আবার ক্যামেরা অন করব। আমাদের ইমিগ্রেশন প্রসেস কেমন হলো কি না সেটা তারপর এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এয়ারপোর্টটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি কারণ এখনো সময় আছে হাতে কিছুটা। তো চলুন।
ফাইনালি আমরা নেমে পড়েছি দিল্লি এয়ারপোর্টে একটা লম্বা জার্নি শেষ করে। হ্যাঁ, আর মানে কি বলবো, চোখে এখনও ঘুম লেগে আছে, কারণ আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল তখন কটা, ভোর 5টা, 4:40, 5টা। তারপর ইমিগ্রেশন করে লাগেজ নিয়ে দিল্লি টার্মিনাল 3 থেকে আমরা টার্মিনাল 1-এ এলাম। টার্মিনাল 1 থেকে আমাদের নেক্সট ফ্লাইট কলকাতার জন্য, সেটা দুপুরবেলায়। তো আমরা লাউঞ্জে ঢুকে পড়েছি। আর আমাদের আগের ফ্লাইটটাতে আমরা উঠে ওরা ডিনার সার্ভ করেছিল, তো সেটা খেয়ে বিন্দাস ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট দুজনে। হ্যাঁ, মানে বেসিক্যালি ফ্লাইটে উঠে ঘুমাচ্ছিলাম। একে তো উইন্ডো সিট পাইনি, ওয়েব চেক ইন করতে পারিনি বলে রাশিয়ার যে কোনো ফ্লাইটেই আমরা উইন্ডো সিট পাইনি, একমাত্র যাওয়ার সময় লাকিলি পেয়ে গেছিলাম, ফেরার সময়ও পাইনি। তো উঠে তো ঘুমিয়েই পড়েছিলাম, এসে ডাকলো, খাবার দিল, খেলাম, আবার ঘুমিয়ে পড়লাম, কারণ আর কিছু করার ছিল না। আর সেই ভোর থেকে আমাদের জার্নি হয়েছে, আমরা ভোর উঠে সেই সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো ফিরেছিলাম, দেন আবার ট্রেন। তো যাই হোক, এবারে আমাদের দিল্লি থেকে আবার কলকাতার ফ্লাইট রয়েছে, সেটা আর দেখাচ্ছি। হ্যাঁ, সেটা আর নাই বা দেখালাম নতুন করে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের এই রাশিয়া সিরিজ। আশা করছি হোপফুলি হ্যাঁ, রাশিয়া আই মিন আপনাদের ভালো লাগবে। আর অ্যাটলিস্ট আমি এটুকু তো গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে, আমাদের ভিডিও দেখে আপনাদের একবার না একবার হলেও রাশিয়া যেতে ইচ্ছা কিন্তু করবে। আমি লিখে দিচ্ছি, করতে বাধ্য। আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব ডিটেলড ইনফরমেশন প্রোভাইড করা যায় আপনাদেরকে দেওয়ার। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়ারিজ থাকে বা আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের মেল আইডিও মেনশন করে দেবো, সেখানেও আপনারা মেল করতে পারেন, ইনস্টাগ্রামেও পিং করতে পারেন। আমরা ফাঁকায় বসে থাকি সবারই রিপ্লাই দেওয়ার জন্যে। মানে এই কোনো কোয়ারিজ পেলে বেসিক্যালি নিজেদের ভালো লাগে, যখন কেউ কোনো কোয়ারি জানে যে এটা কিভাবে হলো বা এটা কিভাবে করবো, তো আমরাও ভালো লাগে, ঘুরতে ভালোবাসি। তো তাই যখন আমাদেরকে কেউ ঘোরা বা বেড়ানো রিলেটেড কিছু জিজ্ঞাসা করে, তো সেটার আনসার দিতে ভালো লাগে আর কি, হেল্প করে দিতে ভালো লাগে। যাই হোক, বেশি বকবকার করছি না, এখানেই শেষ করছি আমাদের এই সিরিজ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা, নতুন কোনো দেশে হোক বা বিদেশে হোক। এরপরে আমাদের নেক্সট প্ল্যান আছে দেশে যাওয়ার, বিদেশ আবার একটু পরে হবে। অনেক পয়সা খুশিয়ে দিয়েছেই, একে তো রাশিয়া মানে এত পয়সা খসতো না, এই যে যুদ্ধটা লাগলো ওটাই আমাদের অনেক পয়সা খসিয়ে দিল। তাই এখন একটু দেশে ঘুরবো, আবার টাকা পয়সা জমলে আবার বিদেশ যাব। যাই হোক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই। বাই।